নিউজ 18 বাংলা স্বাগত। নিউজ 18 প্রাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আর প্রথমেই যে খবরে দেখে নজর রাখবো, সামনে পঞ্চায়েত ভোট এবং লোকসভাকে মাথায় রেখে বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের মতো স্ট্র্যাটেজি নিতে শুরু করে দিয়েছে। আজ তৃণমূলেরও সাংগঠনিক বৈঠক রয়েছে এবং সেখান থেকে আজকে কি বার্তা দেওয়া হয়, দলীয় কর্মীদের কি স্ট্র্যাটেজি নেওয়া হয় জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ শাহ। বিশ্বজিৎ, ইতিমধ্যে অনেকে আসতে শুরু করে দিয়েছে, সেই ছবিও আমরা দেখাচ্ছি কাকে কাকে দেখলে, এবং আজকের এই বৈঠকে কোন কোন বিষয়ের উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। দেখো, সৌগত রায় থেকে সুখেন্দু শেখর রায় এবং তারপর পার্থ চট্টোপাধ্যায় কিছুক্ষণ আগে ঢুকলেন, কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে অরূপ বিশ্বাস কিছুক্ষণ আগেই তারা ঢুকেছেন। অর্থাৎ রাজ্যের মন্ত্রীরা যেমন এবং পদাধিকারী বিভিন্ন যারা রয়েছেন তারা যেমন আছে। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যেই ঢুকছেন এবং এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় কনভয় আসছে আমরা দেখতে পাচ্ছি এবং নেতারা আসছেন। অর্থাৎ এই যে তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির যে বৈঠক, সেই বৈঠকে আজ দলনেত্রী যে নির্দেশ দেবেন বলে সকলে আশা করছেন যে আবার জনসংযোগটাকে আরো গুরুত্ব দিতে হবে এবং সেই জনসংযোগটাকে আরো বেশি করে গুরুত্ব দেওয়ার জন্যই আজকের এই বৈঠক। এবং এই বৈঠকে আমরা দেখছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে দুর্গাবাড়ি ক্রস করলেন এবং আর কিছুক্ষণ মধ্যেই তিনি তৃণমূল কংগ্রেসের নতুন যে ভবন সেই রাজ্য সদর দপ্তরে সেখানে পৌঁছে যাবেন এবং এখানে আজ মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি নির্দেশ দেন সেই নির্দেশের জন্যই আজ এখানে সবাই আসছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তের তৃণমূল কংগ্রেসের নেতারা তারা আজকে এখানে রয়েছেন। তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দেবেন যে আগামী দিনে কিভাবে জনসংযোগ করতে হবে, কারণ বিভিন্ন জায়গায় তৃণমূলের বিভিন্ন ছোট তৃণমূল স্তরের যে সমস্ত নেতা রয়েছেন তাদেরকে নিয়ন্ত্রণে রেখে অর্থাৎ দলটাকে সুসংগঠিত ভাবে আগামী দিনে যে নির্বাচনগুলো আসছে সেই কঠিন লড়াই, একে লোকসভার যে কঠিন লড়াই সেই লড়াইয়ের জন্য নিজেদের প্রস্তুত রাখা, তার আগে পঞ্চায়েত নির্বাচনে কিভাবে সাংগঠনিক ভাবে অন্যান্য রাজনৈতিক দলের মোকাবেলা, পাশাপাশি জনগণের কাছে কিভাবে আরো স্বাভাবিকভাবে যেতে হবে এবং জনগণের যে সুবিধা অসুবিধার কথা শুনতে হবে। বিশেষ করে আমরা দেখেছি যে দিদিকে বলো যেভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়েছিল, সেই দিদিকে বলো সেই রকমই আরেকটি কোনো জনসংযোগের নতুন কোনো টুলস, সেই নতুন টুলসের সন্ধান দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী এবং সেদিকেই তাকিয়ে আছেন সাধারণ যারা কর্মী থেকে নেতা যারা এসছেন এই বৈঠকে, রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন জেলার নেতৃত্ব তারা প্রত্যেকেই তাকিয়ে রয়েছেন। আজকের এই বৈঠক থেকে ঠিক কি বার্তা দেওয়া হয়? অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই ঢুকে গিয়েছেন, কারণ তৃণমূলের নতুন অফিস সেখানেই আজকের এই রাজ্য কমিটির বৈঠক এবং সেই বৈঠক থেকেই পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনকে সামনে রেখে ঠিক কি কি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয় সেদিকে নজর থাকবে। এদিকে কিছুক্ষণ আগে নেতাজি ইন্ডোরে আমরা দেখেছিলাম লক্ষ্মীর ভান্ডারের বিশেষ অনুষ্ঠান ছিল, যেখানে প্রচুর মানুষকে লক্ষ্মীর ভান্ডারের চেক তুলে দেওয়া হয়। সেখান থেকেই আজ অমিত শাহকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের লক্ষ্মীর ভান্ডার বিরোধীদের কুৎসার ভান্ডার বলে কটাক্ষ করলেন তিনি। যদি কেউ বলে বাংলায় যেও না, বাংলায় গেলে খুন হয়ে যাবে, আমার গায়ে লাগে। বাংলা ইজ বেটার দ্যান এনি আদার স্টেট। আমরা করেছি লক্ষ্মীর ভান্ডার আর ওরা করেছে কুৎসার ভান্ডার, মিথ্যে কথা বলার ভান্ডার। এবং যে বিষয়টাকে উক্ত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ 6 এপ্রিল আমরা দেখেছিলাম সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। শুনুন কি বলেছিলেন সেদিন। संजय सिंह जी ने कहा कि गुजरात में ये एफआईआर, अरे संजय बाबू, मान्यवर आपके माध्यम से मैं संजय बाबू को कहना चाहता हूं, अभी तो आप गुजरात गए हो, मुझे तो मालूम नहीं कोई एफआईआर हुई या नहीं हुई इनकी पार्टी पर, कुछ करा होगा तो हो भी सकती है, मगर बंगाल चले जाओ जान चली जाएगी। अच्छा है अभी वहां गए नहीं हो। मैं गया था 2019 के चुनाव में, मेरे रोड शो पर आग के गोले फेंके गए, हमारे राष्ट्रीय अध्यक्ष गए नड्डा जी, इनकी गाड़ी को घेर कर उन पर जघन्य हमला किया गया। 6 এপ্রিল সংসদে দাঁড়িয়ে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যে কারণেই আজ নেতাজি ইন্ডোর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে এই রাজ্য সম্পর্কে, এই রাজ্যের আইন শৃঙ্খলা সম্পর্কে যদি কেউ কোনো রকম প্রশ্ন তুলে থাকেন তাহলে তার সেটি গায়ে লাগে। কি বলেন শুনবো। যদি কেউ বলে
বাংলায় যেও না, বাংলায় গেলে খুন হয়ে যাবে, আমার গায়ে লাগে। বাংলা ইজ বেটার দ্যান এনি আদার স্টেট। আমরা করেছি লক্ষ্মীর ভান্ডার, আর ওরা করেছে কুৎসার ভান্ডার, মিথ্যে কথা বলার ভান্ডার। কটাক্ষ করেছেন শ্রমিক ভট্টাচার্য এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে। তিনি বলছেন যে এই সরকার অনুদান নির্ভর জাতি তৈরি করছে, রুজি রোজগারের ব্যবস্থা করছে না। লক্ষ্মীর ভান্ডার করতে পারে মুখ্যমন্ত্রী মানুষের দেওয়া ট্যাক্সের টাকায় তিনি লক্ষ্মীর ভান্ডার করছেন। আমরা আগেও বলেছি এই সরকারটা ত্রাণের সরকার, এই সরকার পরিত্রাণের সরকার নয়। এই সরকার একটা অনুদান নির্ভর জাতি তৈরি করছে। এই সরকার মানুষকে স্বনির্ভর হয়ে, মানুষের নিজের মেরুদণ্ডকে সোজা রেখে, মানুষের সম্মানটাকে সঙ্গে নিয়ে তার রুজি রোজগারের ব্যবস্থা এনে দিতে পারছেন না। যে মহিলা আজকে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, আজকে তার ছেলে যদি চাকরি থাকতো, স্বনির্ভর হওয়ার সুযোগ থাকতো, তাহলে এই অবস্থা তৈরি হতো না। চরম সর্বনাশের দিকে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ। একটার পর একটা প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে। এদিকে 21শে বিধানসভার ফলের পর প্রথমবার রাজ্যে দুদিনের সফরে এসেছেন অমিত শাহ এবং আজ বনগাঁ গিয়েছিলেন। আর সেখান থেকে তিনি বেশ কিছু বিষয়ে বক্তব্য রেখেছেন, যেমন স্থানীয় প্রশাসনের বিএসএফ এর সাহায্য দরকার, স্থানীয় প্রশাসনের সাহায্য দরকার, বিএসএফ এর অনুপ্রবেশ রুখতে স্থানীয় প্রশাসনের সাহায্য দরকার। বিএসএফ এই সাহায্য পাবে তখনই যখনই রাজনৈতিক বদল হবে। क्षेत्र को घुसपैठ और तस्करी की दृष्टि से अभेद बनाना ये बीएसएफ का काम है और उसमें हमें कोई कमी नहीं। हालांकि घुसपैठ और तस्करी स्थानीय प्रशासन की मदद के बगैर रोकना बड़ा कठिन है, मगर आप विश्वास रखिएगा वो मदद भी जल्दी मिल जाए, ऐसी राजनीतिक स्थिति का भी निर्माण यहां होने वाला है। मदद लेनी पड़ेगी, जनता का ऐसा दबाव बनेगा जिसे मदद देने के लिए सब लोग मजबूर भी होंगे। তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় তিনি পাল্টায় এই ইস্যুটিকে নিয়ে কি বলেছেন শুনবো। স্থানীয় প্রশাসন সবসময় সহযোগিতা করেছে, কিন্তু বিএসএফ এই চোরাচালানের সঙ্গে যুক্ত, যার জন্য বিএসএফ এর উচ্চপদস্থ অফিসারদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এটা পশ্চিমবাংলার সমস্ত মানুষ জানেন। সাংসদ শান্তনু সেনের সঙ্গেও কথা বলেছিলাম আমরা এই বিষয়টি নিয়ে, কি বলছেন শুনবো। উনি এখনো যে দিবাস্বপ্ন দেখতে ভুলে যাননি, এটা দেখে আমি অবাক হচ্ছি। শোচনীয় পরাজয়ের কাটা গায়ে মলম লাগিয়ে তিনি এখানে এসছে। তিনি নিজেও ভালো মতো জানেন যে ভারতীয় জনতা পার্টি দলটা এই মুহূর্তে অস্তিত্ব সংকটে বাংলায় ভুগছে। তিনি নিজেও জানেন যে তার দলের নেতৃত্বমন্ত্রী সাংসদরা কিভাবে দলের বিরুদ্ধে বিরোধিতা করছেন এবং বিভিন্ন জনস্বার্থ বিষয়ে ইস্যুতে কিভাবে তার দলের সাংসদরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা জ্ঞাপন করছে। ছোটবেলার একটা প্রবাদ মনে পড়ে যাচ্ছে, যে কুর্খ মানুষ সেও স্বপ্ন দেখে একদিন না একদিন চিত হয়ে শোব। কিন্তু আমি তাকে আবার আপনাকে স্মরণ করিয়ে দিই, সৎমন তেলও পড়বেন না, আপনার প্রকৃত সূর্যের আলো দেখবে না। আন্তর্জাতিক জলসীমান্ত পরিদর্শনে হিঙ্গলগঞ্জে গেলেন আজ স্বরাষ্ট্রমন্ত্রী। উদ্বোধন করলেন 3টি অত্যাধুনিক প্রযুক্তি ওয়াটার অ্যাম্বুলেন্সের। নিরাপত্তা নিয়ে বৈঠক করলেন বিএসএফ কর্তাদের সঙ্গেও। উদ্দেশ্য নদীপথে ভারত বাংলাদেশ জলসীমারেখায় নজরদারি বৃদ্ধি, চোরাচালান, জলপথে অপরাধের মতো ঘটনাগুলি থেকে ইতিমধ্যেই সাবধানী পদক্ষেপ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। সেই কারণেই বর্ডার সিকিউরিটি ফোর্স 85 ব্যাটালিয়ন হিঙ্গলগঞ্জ ক্যাম্পে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাত দিয়েই উদ্বোধিত হল 3টি অত্যাধুনিক জলযান। একটি সীমা প্রহরী কাবেরী, অন্যটি সীমা প্রহরী নর্মদা এবং আরও একটি সীমা প্রহরী সতলুজ। এবং এই জলযানগুলি নিয়ে অত্যাধুনিক প্রযুক্তিতে, যেমন নদীপথে বিশেষত ভারত বাংলাদেশ লাগোয়া এই যে নদী, একদিকে হিঙ্গলগঞ্জ, অন্যদিকে ঠিক অপর পাড়েই বাংলাদেশের সাতক্ষীরা জেলা, তার মধ্যেই ইছামতি এবং কালিন্দির এই মধ্যবর্তী অংশই আন্তর্জাতিক জলসীমা রেখা দুটি দেশকে বিভক্ত করেছে। মূলত এই জায়গাতেই যাতে
প্রযুক্তির দিক থেকে এবং নজরদারির দিক থেকে সুরক্ষিত করা যায় দেশকে, বিশেষত নজরদারির পাশাপাশি যাতে করে জওয়ান যারা নজরদারি রাখছেন, যারা নিশ্ছিদ্র নিরাপত্তায় নিযুক্ত থাকছেন, তাদের স্বাস্থ্যের বিষয়টিকেও খেয়াল রাখা হয়। সেই কারণেই আরও 3টি বিশেষ অ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হলো, যেই অ্যাম্বুলেন্স মূলত জলেই থাকবে এবং এই 3টি অত্যাধুনিক প্রযুক্তির জলযান থেকেই নজরদারি আরও সক্রিয় হবে। এবং পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, বিএসএফ এর আধিকারিক এবং শীর্ষ কর্তা ব্যক্তিত্বদেরও বিভিন্ন ক্ষেত্রেই সুরক্ষার বিষয়টিকে মাথায় নিয়ে আরও গুরুতর সিদ্ধান্ত নেওয়ার কথা এবং পাশাপাশি বেশ কিছু প্রয়োজনীয় পদক্ষেপেরও কথা বলে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ক্যামেরায় অরবিন্দ কুমার প্রসাদের সঙ্গে অনুপম সাহা, সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, হিঙ্গলগঞ্জ। গতকালই রানী রাসমণি রোডে আমরা দেখেছিলাম বিজেপির প্রতিনিধিরা অর্থ সংগ্রহে কৌটো হাতে পথে নেমেছিলেন। সেই বিষয়টিকে আজ নেতাজি ইন্ডোর থেকে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাদের লক্ষ লক্ষ কোটি টাকা সম্পত্তি, সারা দেশটাকেই বিক্রি করে দিয়েছে, মানুষের সারা পকেট কেড়ে নিয়েছে, শুধু পেট্রোল আর ডিজেল আর গ্যাসের দাম বাড়িয়ে 17 লক্ষ কোটি টাকার উপর ইনকাম করেছে, তারা আবার কৌটো নাড়ে। আর বিষয়টা নিয়ে পাল্টা কটাক্ষ করেছেন শ্রমিক ভট্টাচার্য। 2,28,00,000 মানুষ বিগত নির্বাচনে আমাদের ভোট দিয়েছেন, তাদের প্রতি আমাদের দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে এবং এখনো পর্যন্ত আমাদের উপরে তাদের বিশ্বাস আছে। জয়ী করিয়ে রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে বিজেপিকে এই রাজ্যের মানুষ প্রতিষ্ঠা করেছে। মানুষ তার কথার উত্তর দেবে। আসলে কৌটো দেখে এখন তৃণমূল আতঙ্কিত হয়ে যায়। আসলে ভারত সরকারের অর্থটা ভারত সরকারের। তৃণমূল কংগ্রেস মনে করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কোষাগারে যে টাকাটা আছে সেটা তৃণমূল কংগ্রেসের, এটাই পার্থক্য। আর সেই জন্যই আজকে 6 লাখ পার্টি অফিসের উদ্বোধন হয় আর রাজ্যের ঋণটা 6 লক্ষ কোটি টাকার সীমা পেরিয়ে যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন এই রাজ্যে রয়েছেন এবং বিজেপির প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠকও রয়েছে, উত্তরবঙ্গেও তিনি যাবেন এবং উত্তরবঙ্গকে নিয়ে এরই মাঝে বঞ্চনার অভিযোগ করছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি বলছেন মানুষকে বোকা বানানো হচ্ছে। এইমস এবং উত্তরকন্যা নিয়ে সরব হলেন তিনি। উত্তরবঙ্গের মানুষের বঞ্চনার দাবি তুললেই একটা অংশের মানুষ আমাদেরকে রাজ্যভাগের সাথে যুক্ত করে দেয়। তারা এই প্রশ্নটা তোলে না, এখানে উত্তরকন্যা খুলেছিল, কথা ছিল উত্তরকন্যায় প্রত্যেক মন্ত্রীর সচিবরা বসবে, ওখানে তো ঝুল পড়ে গেছে। তাহলে এই উত্তরকন্যা বানিয়ে মানুষকে বোকা বানানোর কারণ কি? কেন এইমস রায়গঞ্জ থেকে কল্যাণীতে নিয়ে যাওয়া হলো? কেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ? স্বাস্থ্যমন্ত্রী না কি আছেন নির্মল বাবু, তিনি বলছেন না এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজের থেকে কুচবিহার মেডিকেল কলেজটা একটু ভালো। ভাবুন, আমাদের উত্তরবঙ্গের মানুষ শুধু নয়, পার্শ্ববর্তী অংশের মানুষও এখানে আসেন, সেখানে ইনফ্রাস্ট্রাকচার নেই। তো উত্তরবঙ্গের মানুষরা তো মানুষ, ওই কালীঘাটের 2 কিলোমিটারের মধ্যে কিছু মানুষ থাকেন, তারা সারা পশ্চিমবঙ্গ শাসন করেন। বিজেপি বিভাজনের রাজনীতি করছে বলে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা ভাঙি না, মানুষে মানুষে ভাঙি না, দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ভাঙি না, পাহাড় সমতল ভাঙি না, আমরা মিলিয়ে দিই। আমরা কন্যাশ্রীর সাথে রূপশ্রী মেলাই, আমরা রূপশ্রীর সাথে যুবশ্রী মেলাই, আমরা যুবশ্রীর সাথে শিক্ষাশ্রী মেলাই, আমরা শিক্ষাশ্রীর সাথে কখনো কখনো কৃষক বন্ধু মেলাই, কৃষক বন্ধুর সাথে স্টুডেন্ট স্কলারশিপ মেলাই, স্টুডেন্ট স্কলারশিপের সাথে দুয়ারে সরকার মেলাই, দুয়ারে সরকারের সাথে লক্ষ্মীর ভান্ডার মেলাই। আর তোমরা তো বিভেদ করো। হাতটাকে বাদ দিন তো শরীর থেকে, পারবেন কাজ করতে? এদিকে এই বঙ্গভঙ্গের প্রেক্ষিতে অমিত শাহকে কটাক্ষ করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। বঙ্গভঙ্গ অত সোজা নয়, বাংলা বলে নিরাপদে আসা যাওয়া করা যায়। তোপ চন্দ্রিমার। ওর দল ভঙ্গ হয়ে গেছে, সুতরাং কিসের কি করবে? বঙ্গভঙ্গ অত সোজা নয়। সুতরাং কে কোথায় আসছে কোথায় যাচ্ছে সেটা তাদের ব্যাপার, এটা তো এই বাংলা। সুতরাং নিরাপদে আসছে নিরাপদে যাচ্ছে, কে কোথায় আসছে আমরা তাই নিয়ে কোনো ইন্টারেস্ট নেই আমাদের। বিভাজনের রাজনীতি নিয়ে মমতার তোপের পাল্টা শ্রমিকের। তৃণমূলের রাজনীতি বিভাজনের রাজনীতি, বিজেপির রাজনীতি নির্ণায়ক রাজনীতি, দাবি শ্রমিক ভট্টাচার্য। 1998 সালে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রেস কনফারেন্স করে বলেছিলেন, বিজেপিকে আমি কোনো সাম্প্রদায়িক দল বলে মনে করি না, এটি সম্পূর্ণই অপপ্রচার। আসন সমঝোতা করেছিলেন, নির্বাচনে লড়েছিলেন, জয়ী হয়েছিলেন, মন্ত্রিসভায় অংশগ্রহণ করেননি, পরে আবার এনডিএ শরিক হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, রেলমন্ত্রী হয়েছিলেন, দপ্তরবিহীন মন্ত্রী হয়েছিলেন, কয়লা মন্ত্রী হয়েছিলেন। তুলনা মনে হয়েছে বিজেপি বিভাজনের রাজনীতি করে। তৃণমূল কংগ্রেসের রাজনীতি বিভাজন নয়,
একদম চরম সাম্প্রদায়িক রাজনীতি, যে রাজনীতি পশ্চিমবঙ্গকে ভবিষ্যতে আরেকটা ধ্বংসের দিকে, আরেকটা বিভাজনের দিকে এগিয়ে দিচ্ছে। তৃণমূলের রাজনীতি বিভাজনের রাজনীতি, বিজেপির রাজনীতি নির্ণায়ক রাজনীতি। সুতরাং এটা মানুষকে সিদ্ধান্ত নিতে হবে কোনটাকে তারা গ্রহণ করবেন। 24-এও বিজেপির অস্ত্র কি সিএ? ফের সিএ মঞ্চ প্রস্তুত করছে বিজেপি। আজ বৈঠকটা হলো 24-এর লোকসভা ভোটের আগে। সিএ হচ্ছে, স্পষ্ট বললেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। সিএ তো হবেই, 24-এর আগে সিএ হচ্ছে, আপনারা কনফার্ম থাকুন। হ্যাঁ, এ ব্যাপারে আজকে তো কথা নয়, আজকে যে পারপাস, অফিসিয়াল পারপাস উনি এসেছেন সেটা হচ্ছে সিএ নিয়ে। আমার সঙ্গে আলাদা করে কথা হচ্ছে সিএ হবে, ওটা তো পিরিয়ড অফ টাইম পার্টিকুলারলি দেওয়া সম্ভব নয়। 24-এর আগে সিএ হচ্ছে। নির্বাচন এলেই সিএ দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে বিজেপি, দাবি সুখেন্দু শেখর রায়ের। যখনই কোনো নির্বাচন আসে তখনই সিএ এর ললিপপ দিয়ে কিছু মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা অমিত শাহরা করে থাকে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি, সেটাই বোঝা যাচ্ছে তার কথা শুনে। একটা সম্ভাবনা দেখা যাচ্ছে কাল সৌরভ গঙ্গোপাধ্যায় বাড়ি যেতে পারেন অমিত শাহ। কাল সম্ভবত সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যাবেন, এরকমটাই খবর পাওয়া যাচ্ছে। সন্ধ্যেবেলায় তিনি যেতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায় বাড়িতে, নৈশভোজও সারতে পারেন অমিত শাহ। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরূপ দত্ত। অরূপ, দেখো, অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আগামীকালের যে সফর, কলকাতায় যে তার কর্মসূচি রয়েছে, তার কিছু জিনিস আমাদের সামনে এসছে এবং দফায় দফায় সেই কর্মসূচি পরিবর্তন হচ্ছে। ফলে গোটা বিষয়টা নিয়ে কিন্তু যথেষ্ট বিভ্রান্তি এবং ধোঁয়াশা রয়েছে। তা সত্ত্বেও যেটা বিভিন্ন সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে তার যে একটা সরকারি কর্মসূচি রয়েছে সন্ধ্যায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে, ওয়েস্টিনে তিনি দলীয় কর্মসূচি সেরে তিনি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সেই সরকারি কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করবেন এবং সন্ধ্যে 7টা পর্যন্ত সেই কর্মসূচি করার পরে সেখান থেকে তিনি বেহালার বীরেন রায় রোডে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদিও সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী তাৎপর্যপূর্ণভাবে ডোনা গঙ্গোপাধ্যায়, তিনি ওই সরকারি যে অনুষ্ঠান হবে ভিক্টোরিয়া মেমোরিয়ালে, সেখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সেখানে তিনি বিশিষ্ট নৃত্যশিল্পী হিসেবে ডোনা গঙ্গোপাধ্যায় তিনি পারফর্ম করবেন এবং তার সেখানে উপস্থিত থাকার কথা আছে। এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত কি দাঁড়ায় সেটা কিন্তু এখনো পর্যন্ত খুব স্পষ্ট নয়, কারণ বিভিন্ন মহল থেকে বিভিন্ন ধরনের খবর আসছে। কখনো শোনা যাচ্ছে, কখনো তালিকায় পাওয়া যাচ্ছে তার বিজেপি রাজ্য দপ্তরে যাওয়ার কথা, কখনো সেটা জানা যাচ্ছে কেশব ভবন। কিন্তু এই সমস্ত জায়গা থেকে, সংশ্লিষ্ট জায়গাগুলি থেকে এখনো পর্যন্ত নির্দিষ্ট ভাবে কোনো অমিত শাহ সূচির কথা পুলিশের তরফ থেকে বা কেন্দ্রীয় মন্ত্রকের একদম, অনেক ধন্যবাদ। তৃণমূলের নতুন অফিসে আজ রাজ্য কমিটির বৈঠক, সেদিকে আমরা নজর রাখবো। ইতিমধ্যে অনেকেই চলে এসেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে এসেছেন, সৌগত রায় তারা চলে এসেছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় চলে এসেছেন। আর কিছুক্ষণের মধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও সেখানে প্রবেশ করবেন, কারণ পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা ভোটকে সামনে রেখে ঠিক কি বার্তা দেওয়া হয় দলীয় কর্মীদের উদ্দেশ্যে সেদিকে নজর থাকছে। আজ সেই বৈঠকই রয়েছে রাজ্য কমিটির বৈঠক, সাংগঠনিক বৈঠক। তৃণমূলের রাজ্য কমিটির বৈঠক আজ নতুন অফিসে, আর কিছুক্ষণের মধ্যেই সেই বৈঠক শুরু হতে চলেছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছবেন। আর নতুন অফিস কয়েকদিন আগেই উদ্বোধন করা হয়, আর সেই অফিসের প্রথম সাংগঠনিক বৈঠক। এলাকা সাজানো হয়েছে, রাস্তায় ফুল দিয়ে সাজানো হয়েছে। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি আবির ঘোষাল। আবির, কি আপডেট রয়েছে? দেখো, কিছুক্ষণের মধ্যেই বৈঠক শুরু হতে চলেছে। ইতিমধ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসে উপস্থিত হয়েছেন। এছাড়া আমন্ত্রিত যারা এই বৈঠকে রয়েছেন, বিশেষ করে সাংসদদের কয়েকজন, বিধায়কদের কয়েকজন, জেলা সভাপতিরা, তারা প্রত্যেকে এই মুহূর্তে হাজির। তুমি জানো যে 2024-এর লোকসভা নির্বাচনের আগে 2023-এর পঞ্চায়েত নির্বাচন আগামী বছর, এবং সেই পঞ্চায়েত নির্বাচনকেই আগে সংগঠনকে পাখির চোখ করছে। তার কারণ হচ্ছে যে লোকসভা ভোটের আগেই পঞ্চায়েতের নির্বাচন হলে সেটা হচ্ছে যে তোমার গ্রামাঞ্চলের মানুষের মন বুঝতে করা যাবে, যেটা কার্যত এক প্রকার অ্যাসিড টেস্ট হতে চলেছে।
তো সেই কারণে আজকের এই বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক কর্মসূচি ঘোষণা করতে পারেন। এছাড়া হচ্ছে যে তৃণমূল কংগ্রেস লাগাতার নির্বাচনীগুলিতে ব্যাপক ফল করলো, দারুণ ফল করলো, যেটা দেখতে পাওয়া গেছে সেটা হচ্ছে যে বিশেষ কতগুলো ক্ষেত্রে বা বিশেষ কতগুলো ঘটনার ক্ষেত্রে শাসক দলকে বেশ কয়েকবার বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে। দলের তরফ থেকে ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এমনকি প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী দিনে এই ধরনের কোনো ঘটনা ঘটলে দল যে দায় নেবে না, সেটা যে তার ব্যক্তিগত ঘটনা, এবং দল যে পুরোপুরিভাবে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে, এই ধরনের বার্তা ওই জন্য দেওয়া হতে পারে। একই সঙ্গে হচ্ছে যে 2021-এ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করলো। একাধিক জেলার ক্ষেত্রে কতগুলি জায়গাতে দেখতে পাওয়া গেছে যে দলের বেশ কতগুলি নেতাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব সেটাও প্রকাশ্যে এসছে। তাহলে এই সংক্রান্ত বিষয়ে কড়া শৃঙ্খলার বার্তা দিনের বৈঠক থেকে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেন বলে অনুমান করা হয়। ধন্যবাদ আবির। সাংগঠনিক বৈঠক, রাজ্য কমিটির বৈঠক, সেই বৈঠকে আর কি আপডেট রয়েছে জানবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ। মুখ্যমন্ত্রী আসবেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, সেই কারণেই ঠিক তৃণমূল ভবনের সামনে আমরা রয়েছি, যেখানে দুর্গা মন্দির রয়েছে। আর এই দুর্গা মন্দিরের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে যেমন মেট্রো আয়োজন করা হয়েছে, তেমনি রাস্তায় ফুল বিছিয়ে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার পথকে সুগম করার জন্য। আজ দলনেত্রী কি বার্তা দেন সেদিকেই সকলের নজর থাকবে, কিন্তু তার আসার পথটাকে বেশ সুন্দর করে সাজিয়েছেন স্থানীয় কাউন্সিলর জীবন সাহা। এবং সেখানে এই দুর্গা মন্দির, সেখানে মনে করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই দুর্গা মন্দিরে যদি আসেন, দুর্গা দেবীর দর্শন করেন, সেই জন্য সব রকম প্রস্তুতি, সব রকম নিরাপত্তা ব্যবস্থা এখানে রাখা হয়েছে। এবং পাশাপাশি আজ দলনেত্রী কি বার্তা দেবেন তৃণমূল ভবনের রাজ্যের সাংগঠনিক বৈঠক, সেদিকে তো সকলেরই নজর আছে। তবে এই দুর্গা মন্দিরের পাশাপাশি যে তৃণমূল ভবনের পাশাপাশি এই দুর্গা মন্দিরও কিন্তু সেজে উঠেছে, সাজিয়ে তোলা হয়েছে। অনেক ধন্যবাদ। এবার অমিত শাহের রাজ্য সফরের খবর থেকে নজর রাখে, কারণ ইতিমধ্যেই তিনি শিলিগুড়ি জনসভার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বাগডোগরা বিমানবন্দরে কিছুক্ষণ আগেই নামেন, তারপর তার শিলিগুড়িতে আজকে জনসভা রয়েছে, সেই জনসভার উদ্দেশ্যে রওনা দিয়েছেন অমিত শাহ। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র। বিশ্বজিৎ, তার কতক্ষণের মধ্যে সেই জনসভায় পৌঁছবেন? একেবারেই শর্মিষ্ঠা, দুদিনের বঙ্গ সফরে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অমিত শাহ। কিছুক্ষণ আগেই তিনি বাগডোগরা বিমানবন্দরে নামার পর সেখান থেকে তাকে উত্তরবঙ্গের বিভিন্ন তাকে স্বাগত জানানো হয়, গোলাপ ফুলের পাতার মাধ্যমে তাকে স্বাগত জানানো হয়, বিভিন্ন ধরনের ঢাক মাদক বিভিন্ন সঙ্গীতের মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান উত্তরবঙ্গের বিভিন্ন সংস্কৃতির মানুষরা। এরপর থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই কনভয় সোজা রওনা দেয় দার্জিলিং মোড়ের উদ্দেশ্যে, যেখানে তেনজিং নোরগের যে আবক্ষ মূর্তি রয়েছে, সেই মূর্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাল্যদান করবেন। এবং তারপর সেখান থেকে তিনি বেরিয়ে পঞ্চানন বর্মার যে অবক্ষ মূর্তি রয়েছে, সেই মূর্তিতে তিনি মাল্যদান করার পর তিনি শিলিগুড়ির যে রেলওয়ে গ্রাউন্ড রয়েছে, সেই গ্রাউন্ডে কিন্তু জনসভাতে উপস্থিত হবেন। অনেক ধন্যবাদ।